আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাই হয়তো ভালোবাসাটা অনুভব করতে পারো না। এলিনা কিছু বলল না। শাশুড়ির মুখের উপর কথা বলার দুঃসাহসিকতা কোনো কালেই তাদের ছিল না, তবে কখনো সখনো কেমন একটা অনুভব করে, মনে লুকায়িত কথাগুলো প্রকাশ করে ফেলে। পুত্রবধূর নীরবতা দেখে আনোয়ারা বেগম বললেন, তোমার তো আবার আচার পছন্দ নয়, তাই তোমার জন্য পাকা আম রেখে দিয়েছি। আমার ঘরের খাটের তলায় বস্তার উপর রাখা আছে। রান্না শেষে নিজের দায়িত্বে যতগুলো প্রয়োজন নিয়ে যেও কিন্তু। এলিনা চমকে গেল, চোখের কোণে পানির অস্তিত্ব টের পেল। বর্তমান সময়ে যৌথ পরিবার টিকিয়ে রাখা খুবই শক্তপোক্ত একটা কাজ। সেখানে বলতে গেলে পুরো খানবাড়ির মানুষরাই এই একজন মানুষের জন্য এখনো এক শিকড়ে আবদ্ধ রয়েছে। বাড়ির কে কোথায় যাচ্ছে, কে কি করছে, রান্নাবান্না, সবার পছন্দ অপছন্দ সবকিছুর খবরই আনোয়ারা বেগম রাখেন। এত কিছুর মধ্যেও পুত্রবধূর এই সামান্য পছন্দ অপছন্দের কথাটা মনে রেখেছেন তিনি। ভাবতেই কেমন এক অদ্ভুত অনুভূতি কাজ করলো এলিনার মনে। অথচ সেই কিনা এই শাশুড়ির থেকে দূরে সরে যেতে চেয়েছে, হতে চেয়েছে আলাদা, শুধু কাজ আর জবাবদিহিতার ভয়ে। ভেতরে ভেতরে অনুতপ্ত হলো এলিনা। শাফিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো মনে মনে। ভাগ্যিস শাফিন সেদিন তার অন্যায় আবদার মেনে না নিয়ে প্রতিবাদ করেছিল, তাই তো এখনো এই ভালোবাসা মমতা থেকে বঞ্চিত হয়নি সে। এলিনা আবারও রান্নাঘরে চলে গেল। শোভন আর জ্যোতি পৌঁছে গেছে খানবাড়ি। শোভন গাড়ি ভাড়া মিটিয়ে পেছনে ঘুরতেই জ্যোতির দেখা পেল না। জ্যোতি গাড়ি থেকে নেমেই ভেতরে প্রবেশ করলো। সদর দরজা পেরিয়ে হলঘরে পা রাখতেই শাশুড়ির দেখা পেল। দ্রুত সেখানে গিয়ে দাঁড়ালো, লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা? আনোয়ারা বেগম খুব স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। ততক্ষণে শোভনও ভেতরে প্রবেশ করলো। আনোয়ারা বেগমকে সালাম দিল। উনি সালামের জবাব নিয়ে তাদের উদ্দেশ্যে বললেন, এখন ঘরে যাও, বাইরের কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও, বিশ্রাম করো, পরে না হয় কথা হবে। আর বিলম্ব না করে শোভন ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। জ্যোতি তার পেছন পেছন যাওয়া ধরলো। ঘরে এসে পোশাক বদলে হাত মুখ ধুয়ে আবারও ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো জ্যোতি। পেছন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে শোভন স্ত্রীর দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এখন আবার কোথায় যাওয়া হচ্ছে? জ্যোতি পথেই দাঁড়িয়ে পড়ল, বলল, নিচে। সবে একটা জায়গা থেকে এলে, একটু তো জিরিয়ে নাও। আমার তো একটু ক্লান্ত লাগছে না। তোমাকে বোঝা তো দেখছি খুবই কঠিন একটা কাজ। এক এক সময় এক এক কথা বলো। আপনি বিশ্রাম নিন, আমি আসছি। আর এক মুহূর্তও দাঁড়ালো না জ্যোতি, চলে গেল নিচে। শোভন ভাষাহীন হয়ে গেল। ভাবতেই নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করলো। কেমন স্বামী আমি, নিজের একটা মাত্র বউয়ের মতিগতি ঠিক মতো বুঝতে পারি না। জ্যোতি সোজা রান্নাঘরে এলো। নীলা এবং এলিনার দেখা পেয়ে গেল সেখানেই। স্মিত হেসে ওদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কেমন আছো তোমরা? এলিনা মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো ভাবি, আপনি? আলহামদুলিল্লাহ। নীলা শুনেও না শোনার ভান করলো। ছেলের বাড়ি ফেরার সংবাদ শুনে রাউফুন খানের চোখে মুখে আনন্দের রেশ ফুটে উঠেছে। ছেলেকে দেখার জন্য মনটা উতলা হয়ে উঠেছে। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, তা তোমার বড় ছেলে এখন কোথায়? ঘরে আসো। ওহ। সন্ধ্যায় বাহিরে বের হয়েছিল শোভন। ফিরতে ফিরতে 9টা বেজে গেছে। ঘরে প্রবেশ করতেই স্ত্রীর সম্মুখীন হলো। জ্যোতি স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন করলো, এত দেরি হলো কেন আসতে? কোথায় ছিলেন এতক্ষণ? তোমায় বলবো কেন? অবশ্যই বলতে হবে, কারণ আমি আপনার ওয়াইফ। বাহ, ওয়াইফগিরি দেখানো হচ্ছে। ওয়াইফগিরি কোথায় দেখালাম? এই যে কৈফিয়ত চাইছো। আপনি কথা কেন ঘোরাচ্ছেন? তাড়াতাড়ি বলুন কোথায় ছিলেন। বলেছি তো বলবো না। আপনি তো দেখছি চরম। এতটুকু বলেই থেমে গেল জ্যোতি। শোভন ভ্রুকুচকে বলল, চরম কি বেয়াদব? ভরকে গেল জ্যোতি, ভীতু কণ্ঠে বলল, না না, আমি মোটেও এটা ভাবিনি, আর বলিও নি। আলবাত তুমি বলেছ। ছি ছি, স্বামীর প্রতি কোনো সম্মান নেই। মুখখানা চুপসে গেল জ্যোতির। শোভনকে সে জেদি বলতে চেয়েছিল, কিন্তু উল্টো পিঠে যদি শোভন রাগ করে, সেজন্য কথার মাঝেই থেমে গেছে। কিন্তু এ তো অন্যদিকে মোড় নিল। শোভন ভুল বুঝলো তাকে। জ্যোতি অপরাধী কণ্ঠে বলতে লাগলো, বিশেষ করুন আমি এই কথাটা বলা তো দূরে থাক, মনে মনেও ভাবিনি। শোভন তার তর্জনী আঙ্গুল জ্যোতির ঠোঁটে রাখলো, বলল, ইস, এত সিরিয়াস নিয়ে আর আছে।
আমি তো জানি তুমি আমার সম্বন্ধে এসব ভাবতেই পারো না। এতক্ষণ তো আমি মজা করছিলাম তোমার সঙ্গে। শোভনের স্পর্শে বরফের মতো জমে গেছে জ্যোতি। নড়চড়বিহীন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শোভন হয়তো স্ত্রীর অবস্থা বুঝতে পারল, তাই আঙ্গুল সরিয়ে নিয়ে বিছানায় গিয়ে আরাম করে বসল। জ্যোতির তাতেও নড়চড় নেই। শোভন দম ফেলে আফসোস করে বলল, এটুকুতেই যদি তোমার আধমরা অবস্থা হয়ে যায়, তাহলে তুমি আমার সঙ্গে সারাটা জীবন সংসার করবে কি করে জ্যোতি? বেশ লজ্জা পেল জ্যোতি। দ্রুত স্থানটি ত্যাগ করল। স্ত্রীর এহেন কাণ্ডে মুচকি হাসল শোভন। জ্যোতির এই লাজুক মুখশ্রী কেন জানে খুব ভালো লাগে তার। এই ভালো লাগাটা কি ভালোবাসা? হয়তো। তবে এই ভালোবাসার নেই কোনো খাদ, নেই কোনো পাপ, আর না আছে নিষেধাজ্ঞা। এ তো হালাল সম্পর্কের হালাল ভালোবাসা, যে ভালোবাসার মানুষটি স্বয়ং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তাই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বরের নিকট ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। একমাত্র বরই তো স্ত্রীদের থেকেও তাদের সম্পর্কে ভালো জানেন। একমাত্র বরই তো জানেন কিসে তাদের ভালো আর কিসে তাদের মন্দ। শোভন মনে মনে শকর আদায় করল। খানবাড়িতে এক রাত পার করেই ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে শোভন। জ্যোতি মুখ ভার করে তার উদ্দেশ্যে বলল, ফেরার জন্য এত তাড়া কেন আপনার? চলুন না, আরো 2 দিন থেকে যাই এখানে। শোভন খুব সহজভাবে উত্তরে বলল, অনেক বেড়ানো হয়েছে, আর নয়। অন্যের কোম্পানিতে চাকরি করে এত ছুটি কাটানো সম্ভব নয়, বুঝলে? মন খারাপ হলো জ্যোতির। এই মুহূর্তে তার মোটেও ইচ্ছে করছে না ফিরতে। আবার শোভনকে ছাড়াও একা থাকা সম্ভব নয় তার পক্ষে। কয়েক মাসেই যে শোভন নামক পুরুষটির প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। বাধ্য হয়েই যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে নিচে নামল শোভন। জ্যোতি তার পেছনে। আনোয়ারা বেগম ছেলে এবং ছেলের বউকে দেখে শান্ত কণ্ঠে শুধালেন, কি ব্যাপার, চলে যাচ্ছ নাকি? এলেই তো গতকাল সন্ধ্যায়। শোভন বলল, আসলে এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না, সেই অনুযায়ী ছুটিও নেওয়া হয়নি, তাই আজই চলে যেতে হবে। ও, তাহলে আর কি করার, নাস্তাটা অন্তত করে যাও। সময় নেই হাতে, বাইরে করে নেবে। আনোয়ারা বেগম শোভনের কথায় পাত্তা দিলেন না। হাঁক ছেড়ে ডেকে বললেন, মেজো বউ, ওদের খাওয়াটা টিফিন বাড়িতে ভরিয়ে ব্যাগে দিয়ে দাও। আর ছোট বউ, তোমার গতকাল যা বলেছিলাম সেই কাজটা কি হয়েছে? শাশুড়ির প্রশ্নের প্রত্যুত্তরে এলিনা হেসে জবাব দিল, হ্যাঁ মা, সব ব্যাগে ভরে রেখেছি, নিয়ে আসবো। হ্যাঁ, আনো। এলিনা চলে গেল ভেতরের ঘরে। নীলা দ্রুত হটপটে রুটি তরকারি ভরে দিল। শোভন বিরক্তি কণ্ঠে বলল, বললাম তো বাইরে নাস্তা করে নেব। আনোয়ারা বেগম তীক্ষ্ণ কণ্ঠে বললেন, খান বাড়ি থেকে কেউ খালি পেট বের হয় না। বাড়ির বড় ছেলে হিসাবে তোমার উচিত নিয়মকানুনগুলো মেনে চলা। জ্যোতি মনে মনে হেসে দিল। আর কেউ না পারলেও শাশুড়ি তার স্বামীকে ভালোই জব্দ করতে পারে। এলিনা বেশ বড় সাইজের একটা ব্যাগ এনে শাশুড়ির সম্মুখে রাখল। আনোয়ারা বেগম জিজ্ঞেস করলেন, গাড়ি কি চলে এসেছে? এতক্ষণে তো চলে আসার কথা। আচ্ছা, ছোট বউ, সাফিনকে গিয়ে বলো এই ব্যাগটা যাতে গাড়িতে গিয়ে উঠিয়ে দিয়ে আসে। শোভন তা নাকচ করে দিয়ে বলল, কি আছে ব্যাগে? এত বড় ব্যাগ এত দূর পর্যন্ত বয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? শরীরে কি জোর নেই? জোর থাকুক বা না থাকুক, ব্যাগ তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। রাগে কপাল কুঁচকে নিল শোভন। আর কথা বাড়ালো না। চুপচাপ হেঁটে হলঘর পেরিয়ে সদর দরজার দিকে চলে গেল। এলিনা তখনই সাফিনকে ডাকতে গিয়েছিল। সাফিন হলঘরে এলো। ব্যাগ হাতে গাড়ির কাছে গেল। শোভন তার দৃষ্টি সরিয়ে নিল, যেন কাউকে সে দেখেইনি। গাড়ির ডিকিতে ব্যাগ রেখে ভেতরে চলে এলো সাফিন। দুই ভাইয়ের মধ্যে কোনো কথাই হলো না। সকলের থেকে বিদায় নিয়ে জ্যোতিও গাড়িতে উঠে বসলো। গাড়ি ছেড়ে দিল চালক। বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়েছে শোভন আর জ্যোতির। খাওয়া শেষে মন খারাপ করে বারান্দায় দোলনায় বসে আছে জ্যোতি। শোভন তার পাশে এসে বসল। কিছুক্ষণ স্ত্রীর মুখশ্রীর পানে চোখ বুলিয়ে প্রশ্ন করল, এখনো মন খারাপ? জ্যোতি কোনো উত্তর দিল না। হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে খোলা আকাশের দিকে। স্ত্রীর থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে দমল না শোভন। আরও পাঁচ ঘেঁষে বসল। যতটুকু দূরত্ব ছিল তাও এখন আর নেই। সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে নিল জ্যোতি। পাশ ফিরে তাকালো। শোভন বলল, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? আমার মন খারাপ দিয়ে আপনার কি কিছু যায় আসে? আপনি গিয়ে ঘুমান, কাল তো অফিসে যেতে হবে। আমার বউ এদিকে মন খারাপ করে বসে থাকবে আর আমি কিনা ঘুমাবো? তাও কি হয়? এতটা নিষ্ঠুর স্বামীও আমি নই। আপনি নিষ্ঠুর হবেন কেন? আপনি তো পাষাণ লোক। সরুন এখান থেকে, ভালো লাগছে না। শোভন কিছুক্ষণ তাকিয়ে রইল জ্যোতির মুখের দিকে।
জ্যোতি তাতে কোনো হেরফের নেই, তার মুখে তো মলিনতা ভর করে আছে। তৎক্ষণাৎ শোভন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল, দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো, তার